ভাবুন তো, এক রাতের আধারে একটা দেশের পুরো এয়ারফোর্স প্রায় ধ্বংস হয়ে গেল। ঠিক এটাই ঘটেছিল ইরানের সাথে অপারেশন এপিক ফিউরি নামের এক বিধ্বংসী আক্রমণে। এই একটা ঘটনায় শুধু ইরানের সামরিক শক্তিকে নাড়িয়ে দেয়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকেই কিন্তু বদলে দিয়েছে। চলুন এই রাতের ঘটনাটা আর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে একটু গভীরে যাওয়া যাক। একবার তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরের এই দৃশ্যটার কথা ভাবুন। একসময় যে আকাশপথ দিয়ে ইরান পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের দাপট দেখাত, সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ আর একটা থমথমে নীরবতা। আর এই আক্রমণের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা ছিল এটাই। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যক্তিগত বিমান, যেটা ইরান ফোর্স ওয়ান নামে পরিচিত, সেটাকে নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়। এটা কিন্তু শুধু একটা বিমান হারানোর ঘটনা ছিল না, এর পেছনে একটা অনেক বড় বার্তা ছিল। কিন্তু একটা বিমান ধ্বংস হওয়াটা এত বড় ঘটনা কেন? কারণ যেমনটা বলছিলাম, এটা শুধু একটা প্লেন ছিল না, এটা ছিল ইরানের ক্ষমতার একটা জীবন্ত প্রতীক। মানে এই বিমানটা কেবল যাতায়াতের জন্য ছিল না। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এটাই ছিল ইরানের মিত্র শক্তি, যেমন ধরুন হেজবুল্লাহ বা সিরিয়া, তাদের সাথে যোগাযোগ আর কোঅর্ডিনেশনের মূল কেন্দ্র। আর সেই কেন্দ্রবিন্দুটাকেই এক মুহূর্তে ছাই করে দেওয়া হয়েছে। এই হামলার পেছনের সামরিক কৌশলটা ছিল ঠিক এটাই। এর ঘোষিত লক্ষ্য ছিল ইরানের টপ লিডারদের সাথে তাদের মিত্রদেশগুলোর সরাসরি যোগাযোগটাই কেটে দেওয়া। এর ফলে ইরানের সামরিক পুনর্গঠনের প্রক্রিয়াটা লম্বা সময়ের জন্য থমকে যাবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। একসময়কার এত প্রতাপশালী ইরানের বিমানবাহিনী কিভাবে এত সহজে এমন একটা হামলার শিকার হল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েক দশক পুরনো ইতিহাসে। মার্কিন প্রযুক্তিতে তৈরি সেই কিংবদন্তি F-14 টমক্যাট বিমানগুলোর কথা মনে আছে? প্রায় 5 দশক ধরে এগুলোই ছিল ইরানের বিমানবাহিনীর আসল গর্ব। একসময় তাদের দাপটে মধ্যপ্রাচ্যের আকাশ থর করে কাঁপত। এই পতনের শুরুটা হয়েছিল অনেক আগে। এই টাইমলাইনটা একটু দেখুন। ১৯৭৯ সালের বিপ্লবের পর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এলো, তখন থেকেই আসল সমস্যাটা শুরু। খুচরা যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর তখন থেকেই ইরানের সেই গর্বের যুদ্ধবিমানগুলো ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। তো মূল বিষয়টা হলো, যান্ত্রিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরান এগুলোকে আকাশে উড়িয়ে নিজেদের শক্তি দেখাত। কিভাবে? একটা প্লেনের পার্টস খুলে আরেকটাতে লাগিয়ে কোনো মতে জোড়াতালে দিয়েই চলছিল তাদের কৌশল। মানে তাদের পুরো এয়ারফোর্সটা একটা তাসের ঘরের মতো দাঁড়িয়েছিল, আর অপারেশন এপিক ফিউরি সেই তাসের ঘরে একটা ছোট্ট টোকা দিয়েছে মাত্র। তো কয়েক দশক ধরে কোনো রকমে টিকিয়ে রাখা এই ভঙ্গুর বিমানবহরকে কিভাবে একটা রাতেই ধ্বংস করে দেওয়া হলো, চলুন সেই আক্রমণের ডিটেলসে যাওয়া যাক। আইডিএফের প্রকাশিত ফুটেজে দেখা গেছে ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটারগুলো কতটা সহজেই ইরানের আকাশসীমায় ঢুকে পড়ছে আর একের পর এক টার্গেট গুড়িয়ে দিচ্ছে। মানে টেকনোলজির দিক থেকে দুই দেশের মধ্যে ব্যবধানটা ছিল আকাশ আর পাতালের মতো। প্রতিরক্ষা বিশ্লেষক ক্যালেব লার্সনের মতে এই আক্রমণটা শুধু পুরনো বিমানগুলোকেই টার্গেট করেনি। ইরানের গর্বের নতুন রাশিয়ান বিমানগুলো এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে পারেনি, যা প্রমাণ করে আক্রমণটা কতটা ব্যাপক আর নিখুঁত ছিল। ৪৬ বছর, ভাবুন একবার। পুরো ৪৬ বছর ধরে ইরান তাদের বিমানবহরকে টিকিয়ে রাখার জন্য রীতিমতো একটা যুদ্ধ চালিয়েছে, কিন্তু সেই দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটল মাত্র এক রাতের আক্রমণে। তাহলে আকাশযুদ্ধের ক্ষমতা প্রায় পুরোপুরি হারিয়ে ইরান এখন কি করছে? তারা তাদের পুরো স্ট্র্যাটেজিটাই বদলে ফেলছে এবং সম্পূর্ণ নতুন এক শক্তির উপর নির্ভর করছে। এটা তো একদম পরিষ্কার যে অপারেশন এপিক ফিউরির পর ইরানের বিমানবাহিনীর পুনর্গঠন প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে ওই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখাও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বিমান শক্তি থমকে গেলেও ইরান কিন্তু দমে যায়নি। তারা এখন তাদের কৌশল পুরোপুরি বদলে ফেলেছে। তেহরান এখন তার শক্তিশালী মিসাইল আর দেশীয় প্রযুক্তির জোরেই আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে। দেখুন, একটা এয়ারফোর্সকে গোড়া থেকে আবার তৈরি করাটা যেমন খরচ সাপেক্ষ, তেমনি অনেক সময়ের ব্যাপার। তাই ইরান একটা অন্য রাস্তা নিয়েছে। তারা এখন ইসরায়েল এবং আমেরিকার মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশের সাথে পাল্লা দিতে নিজেদের উন্নত মিসাইল আর ড্রোন প্রযুক্তির উপর বাজি ধরছে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং যুদ্ধের ধরন কিন্তু বদলে যাচ্ছে। বিমানবাহিনী ছাড়া শুধু মিসাইলের জোরে একটা দেশ কতটা প্রভাবশালী থাকতে পারে, তার উত্তর হয়তো সময়ই বলে দেবে।